সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর সাইমা হক বিদিশা। আপনাকে স্বাগত আমাদের সময় সংলাপে। আমি শুরু করতে চাই এই জায়গা থেকে যে বাজার নিয়ে কথা বলতে চাই, এবং বাজার এই রমজান, ঈদ বা যে কোনো উৎসব আসলেই বলা হয় যে সিন্ডিকেট বাজারকে নিয়ন্ত্রণ করছে, করে যে কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। আমি একটু বিপরীত দিক থেকে শুরু করতে চাই যে বিক্রেতারা বলেন, ব্যবসায়ীরা বলেন, এবং যারা বাজার পর্যবেক্ষণ করে তাদেরও একটা অভিযোগ যে ক্রেতারা অনেক সময় এই দ্রব্যমূল্যের দাম বাড়তির জন্য দায়ী এবং একটু উস্কে দেয়। কারণ হচ্ছে যে তার যেই পরিমাণ আসলে দরকার সে খামাখায় মজুত করার চেষ্টা করে। এদিক থেকে যদি আমরা শুরু করি। আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম যখন আমরা নির্ধারণ করি তো সেটা মানে তাত্ত্বিকভাবে বলতে গেলে সেটা হচ্ছে চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে। তো এখন যখনই এই দুটোতে কোনো ভারসাম্যের অভাব হবে তখনই আমরা দ্রব্যমূল্যের দামে হঠাৎ একটা পরিবর্তন লক্ষ্য করব। তো একটা দেশের জেনারেলি দেখা যায় যে একটা দেশ যখন গ্রো করছে তখন আমরা কিন্তু একটা মিনিমাম পরিমাণ ইনফ্লেশন কিন্তু হবেই, সেটা নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রথমত ক্রেতারা কিন্তু আগের অভিজ্ঞতা থেকে জানেন যে রোজার সময় কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার একটা প্রবণতা, সুতরাং তারা ভাবেন আগে থেকেই যে কিছু জিনিসপত্র মজুত করে রাখবেন। যেমন আমি বাজার করতে যে হয়তো 1 কেজি চাল কিনলে হতো, আমি হয়তো 2 কেজি চাল কিনবো আর কি, কারণ আমি জানি যে দাম বেড়ে যাবে। তো এটা একটা কারণ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইনফ্লেশন যদি মূল্যস্ফীতির যদি একটা এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনটা আবার মানে এখন যদি সে দেখে যে জিনিসের দাম একটু বাড়তির দিকে, ধরেন রোজার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, তখন তার ধারণা হবে তার মানে রোজার সময় আরো বাড়বে। তো এটা কিন্তু আবার ডিমান্ড, এটা তার চাহিদাকে বাড়িয়ে দিচ্ছে, এবং চাহিদাকে যেহেতু বাড়িয়ে দিচ্ছে সুতরাং দেখা যাচ্ছে যে যোগানের মধ্যে যদি ধরে নিচ্ছি যোগানে কোনো সমস্যা নাও থাকে তারপরও কিন্তু একটা মূল্যস্ফীতির দিকে যাচ্ছে আর কি। তো এখানে হ্যাঁ কনজিউমারদের দিক থেকে একটা ব্যাপার তো যে রোজার আগেই 2 দিন আগে সে বাজারে যে 10 কেজি পেঁয়াজ কিনে ফেললো, কিন্তু 10 কেজি পেঁয়াজ না মানে রোজার আগের দিন না কিনে যদি 5 দিন পরে কিন্তু, তাহলে কিন্তু বাজারে যে একটা চাপ ওই দিন যে আপনি আমি সহ হয়তো 20 জন 10 কেজি করে পেঁয়াজ কিনছি, সেটা তো বাজারের উপর একটা বাড়তি চাপ। অবশ্যই সেটা একটা বাড়তি চাপ আর কি। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে কি ক্রেতার আসলে সেই ধরনের কনফিডেন্স নেই মার্কেটের উপর, এটা আসলে একটা কারণ আর কি। হ্যাঁ, যেখানে কিন্তু মার্কেট কনফিডেন্স থাকতে হবে যে যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই, সেসব দেশে তো এই ধরনের ব্যাপার ঘটছে না। তার কারণ হচ্ছে যে তারা জানে যে সরকার একটা প্রপার মার্কেট ম্যানেজমেন্টের মাধ্যমে একটা মূল্যস্ফীতিটাকে একটা মোটামুটি ভাবে একটা সুবিধাজনক একটা অবস্থায় রাখবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কনফিডেন্স, বিজনেস কনফিডেন্স যেটা যেমন ব্যবসায়ীদেরকে এফেক্ট করে, সেরকম ক্রেতারও একটা কনফিডেন্সের ব্যাপার আছে। এই কনফিডেন্সটা না থাকার কারণে তার কিন্তু এক্সপেকটেশন, ইনফ্লেশনের মূল্যস্ফীতির যে একটা হতে পারে, এই দুটোকে মিলিয়েই কিন্তু তার মধ্যে সেটা সিদ্ধান্তে পৌঁছতে পারে না, সে ধারণাই করে নেয় যে দাম বাড়তে পারে। এবং ওই যে অভ্যাসবশত, হ্যাঁ মানে একটা হচ্ছে যে দেখছি তো সে আস্থা রাখতে পারছে না, বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে যে একদম মানে পাইকারি বাজারে হতে পারে কিন্তু খুচরা বাজারে একদম মুদির দোকানদার বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সেই কারণে হয়তো পেঁয়াজের কেজি 45 টাকা, সেখানে 50 টাকা। আবার ধরেন বেগুন, রমজান মাসে সবাই বেগুনই খায়, এবং বেগুনের দাম বেড়ে যাচ্ছে। কেন বাড়বে বেগুনের দাম? কারণ হচ্ছে যে সবাই একটু বেশিই কিনছে বেগুন, এতদিন হয়তো বেগুন কমই খেয়েছে। তো সেই জায়গা থেকে বাজার পর্যবেক্ষণ সবসময় সরকার বলে থাকেন যে আমরা নিয়ন্ত্রণ করছি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বলে যে বাজারে এবার কোনো কিছুর দাম বাড়বে না, এটা অনেকদিন আগে থেকে শোনার কথা, কিন্তু তারপরেও কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ রাখা যায় না। আবার যদি একটু মানে তাত্ত্বিক দিকে ফিরে যাই, এই বছরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এই বছর কিন্তু বাজার ব্যবস্থা বা মূল্যস্ফীতি নিয়ে আমাদের আরেকটু নড়েচড়ে বসার কারণ হচ্ছে যে একটা তো হচ্ছে যে আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার কারণে কিছু নীতি নির্ধারণে কিছু পরিবর্তন, বাজেট একটা বিষয়, এবং বাজেটের মধ্যে আসলে দুটো জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে করের বিষয়টা, আরেকটা হচ্ছে যে আমাদের ব্যয়ের ব্যাপারটা। এবং এখানে আমরা যদি বলি যেমন জনপ্রশাসনের ব্যয় কিন্তু ভীষণভাবে বেড়েছে এবং মানে বাড়ার প্রস্তাবনা করা হচ্ছে, তার অর্থটা হচ্ছে এটা কিন্তু আমাদের ঘাটতিতে এবং ডেফিসিট ফাইন্যান্সিং, আমাদের অভ্যন্তরীণ ঋণ নেওয়ার ক্ষেত্রে এটা বাড়বে। তো এই জিনিসগুলো কিন্তু
একটা বিশাল একটা নিয়ামক হিসেবে কাজ করবে, যে সমস্ত বিষয়টাই কিন্তু একটা মানে মূল্যস্ফীতির উপরে একটা প্রভাব। সুতরাং এটা যদি ভালোভাবে নিয়ন্ত্রণ না করা যায়, ভালোভাবে যদি মার্কেট মেকানিজম, মার্কেট মনিটর না করা যায়, মার্কেট কন্ট্রোল না করা যায়, তাহলে কিন্তু অনেকের মধ্যে একটা শঙ্কা আছে যে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল যে উৎসে কর কি আমদানি, ওই যে ভোজ্য তেল বা অন্যান্য পেঁয়াজ বা অন্যান্য যে বিষয়গুলো আছে আমদানি করা হয় সেই ভোগ্যপণ্য, সেই জায়গাতে উৎসে কর দেওয়া হয়েছে কি হয়েছে না, এবং সেখানে পরে অর্থমন্ত্রী পরে বললেন যে না, আমি তো আসলে ভুল ছাপা হয়েছে, ভুল কথা হয়েছে। তো সুতরাং ঠিক রোজার আগ মুহূর্তেও এটা নিয়ে একটা সংশয়ের কারণেও বাজারে একটা প্রভাব। যেমন আমি পেপারে দেখলাম, মানে প্র্যাকটিক্যালিও যেটা দেখতে পেলাম, যে চিনির উপর যে করটা সরানো হয়েছে, কিন্তু সরানো হলেও চিনির দাম কিন্তু বেড়ে গেছে। তো এখন এটা হচ্ছে যে এই ব্যাপারটা হচ্ছে, যেটা একটা হচ্ছে এক্সপেকটেশনের ব্যাপারটা, মানে একটা শঙ্কা কাজ করছে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে যারা মধ্যস্বত্ব ভোগী আছে তারা আগে থেকেই বেশ কিছু মালামাল গুদামজাত করে টরে এই ব্যাপারটার একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে আর কি। সব জিনিসগুলো আসলে একত্রে কৃত্রিম টান তৈরি করা, একটা সমস্যা তৈরি করা আর কি। সেই জায়গাতে আমরা একটু টিসিবির ক্ষেত্রে আছি। টিসিবি তো অনেক আগে থেকে কাজ করছে, এবারও টিসিবি আমরা দেখতে পেয়েছি যে রোজার বেশ আগেই বাজারে দ্রব্যমূল্য বিক্রি শুরু করেছে, কিন্তু তার কোনো প্রভাব কি আসলে বাজারে পরে আপনি দেখেছেন গত কয়েক বছরে? আমি খাতা কলমে আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু যে ওরা বেশ কিছু ট্রাকে, যেগুলো বাজারের পাশে বিক্রি করছে, চিনি এবং যে জিনিসগুলো রমজানে বেশি ব্যবহার করা হয়, ডাল টাল, এবং বোধহয় ঢাকা শহরেই বোধহয় 25টা ট্রাক, এবং ঢাকার বাইরে 200, সব মিলে 200 এরকম কিছু একটা। তো এখন এটার এই জিনিসটা এফেক্টিভ কেন হচ্ছে না, এটা একটা হয়তো হতে পারে যে কারণ হচ্ছে যে পরিমাণে আসলে আমাদের ওই চাহিদাটা সেটা হয়তো পূরণ করতে পারছে না। আরেকটা হয়তো লোকেশনটাও একটা ব্যাপার হতে পারে, যে ঠিক কোন কোন জায়গায় টিসিবি তাদের ট্রাক নিয়ে যাচ্ছেন। আরেকটা ইস্যু হচ্ছে যে আমাদের মানে আমাদের ভোক্তাদের মধ্যেও বোধহয় এক ধরনের একটা টেন্ডেন্সি কাজ করে। আমরা জেনারেলি যে বাজারে যাই, যেখান থেকে কিনি, ওখান থেকে কেনারই একটা টেন্ডেন্সি তৈরি হয়। সুতরাং একটা নতুন একটা জায়গা থেকে কেনার ওই ধরনের মানসিকতাটাও বোধহয় তৈরি হয়নি। হয়তো সরকার হয়তো এই জিনিসটাকে আরেকটু পপুলার করার, আরেকটু জনপ্রিয় করার এবং এখান থেকে কেনার ব্যাপারে উৎসাহিত করার ব্যাপারে কিছু প্রমোশনাল কিছু কাজ করতে পারে। আরেকটি বিষয় সাধারণ ভাবেই দেখা যায় যে পাইকারি বাজারের সঙ্গে অন্যান্য যে খুচরা বাজারের একটা দামের একটা বিশাল তফাৎ দেখা যায়। যে একটা হচ্ছে যে পণ্যটা যেখানে উৎপাদন হলো সেই জায়গায় একদম, তারপর ঢাকার পাইকারি বাজারে আসলো সেখানে একদম, সেখানে তফাতের চেয়েও বেশি তফাৎ দেখা যায় ঢাকার মধ্যে হতে পাইকারি বাজার থেকে খুচরা বাজারের। এখন মানে এই জিনিসটা আসলে কি প্রত্যেকটা স্টেপে, মানে এটা যদি আমরা একটা চেইন হিসেবে চিন্তা করি, আসলে এটা একটা চেইনই। তো এই চেইনের, এই সাপ্লাই চেইনের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের এজেন্ট আছেন। এখন তারা কিন্তু তাদের যে মার্কেট স্ট্র্যাটেজি, তারা সবাই কিন্তু আসলে প্রফিট ম্যাক্সিমাইজ করতে চায়। আমরা যদি বাজার অর্থনীতির কথা বলি, সবাই কিন্তু মুনাফা করতে চায়। এখন সবাই কিন্তু মুনাফা করার একটা তাদের একটা টেন্ডেন্সি থাকবে। তো এখন এক্ষেত্রে আসলে যেটা এথিক্যাল হিসেবে জিনিসটাকে না চিন্তা করে, যেটা আসলে চিন্তা করতে হবে যে তাদেরকে ইম্পোজ করতে হবে, বাজারকে নিয়ন্ত্রণ করা, বাজারে একটা সাম্যতা রক্ষা করা। যে পাইকারি বাজার থেকে ঢাকার হয়তো কারণ বাজারে আসলো একটা জিনিস, বা শ্যাম বাজারে আসলো, সেখান থেকে একদম ধারের কাছের বাজারেও যদি যায়, আমি যদি পরিবহন খরচ বলি, তারপরে দেখা যাচ্ছে যে 8 টাকা, 10 টাকা, 12 টাকা পর্যন্ত একটা পার্থক্য তৈরি হয় যে কোনো পণ্যের ক্ষেত্রে। কিন্তু সেটার জন্য কিন্তু সরকারের দিক থেকে অনেক রকম উদ্যোগ আমরা বিভিন্ন সময় দেখেছি, যে বাজারে মূল্য তালিকা টাঙিয়ে দেওয়া, এই বিভিন্ন রকম, বা বাজার মনিটরিং এর কথা, টাস্ক ফোর্স করা, কোনো উদ্যোগই কাজে লাগে নাই। এটা আসলে কাজে লাগছে না। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে আছে যে আমি হাতিরপুল বাজারে ওই লিস্টিটা টাঙানো আছে, ওটার পাশ থেকে কিনছি এবং দেখলাম যে লাল শাক লেখা আছে বোধহয় 10 টাকা, আমার কাছ থেকে নিচ্ছে হচ্ছে 12 টাকা। তো এখন মানে ব্যাপারটা হচ্ছে যে শুধু একটা এনফোর্সমেন্ট, যেটা সেই এনফোর্সমেন্ট আসলে প্রপারলি হচ্ছে না। আর এখন এই যেটা বললাম যে মানুষের মধ্যে তো একটা প্রবণতা আছে যে আমি একটু মুনাফা করতে চাই, তো সে যদি 10 টাকার বদলে 12 টাকা নিয়ে সে যদি একটু লাভ করতে পারে, আমরা হয়তো ভাবে আচ্ছা ঠিক আছে লাভ করলো, 2 টাকা না হয় গরিব মানুষ পেলো। কিন্তু এখন এইভাবে করে প্রত্যেকটা ফেজে যদি প্রত্যেকে এইভাবে লাভ করতে থাকে, সেটা যদি প্রপারলি কন্ট্রোল না করা যায়, এট দ্য এন্ড অফ দ্য ডে বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য তো অনেক কিছুই তো আসলে গরুর মাংসের মতো অনেক কিছু তো আসলে একদম আওতার বাইরে চলে। আপনি গরিব মানুষের কথা বলেন, গরিব কৃষক তো টাকা পাচ্ছে না, দামটা পাচ্ছে না।
এটাই তো কথা যে যদি এরকম হতো যে আমি যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা যদি কৃষক পেত, মানে যার পাওয়া, যে পণ্যটা প্রডিউস করলো এবং যে খাটনিটা করলো সে যদি পেত, তখন কিন্তু ইস্যুটা হচ্ছে যে মানে প্রডিউসার এবং কনজিউমারের মধ্যে একটা একটা ভারসাম্য তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা তো হচ্ছে মিডল, আমাদের যে সাপ্লাই চেইনটা, এই সাপ্লাই চেইনটা আসলে প্রপারলি, বিপণনের যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা কিন্তু একটা, মানে প্রথম কথা তো আমরা সিন্ডিকেটের কথা তো জানি, এবং সেটা ছাড়াও যেটা হচ্ছে যে ছোট ছোট ক্ষেত্রে ওই বড় ব্যাপারটা ছাড়াও ছোট ছোট ক্ষেত্রেও কিন্তু এই যে বিভিন্ন পদে পদেই কিন্তু একটা মানে মুনাফার নেওয়ার একটা চেষ্টা আছে। এখন এক্ষেত্রে যারা ছোট ব্যবসায়ী যারা আছে তারা মুনাফা খুবই কম নেয় আসলে, কিন্তু দেখা যাচ্ছে যে ওভারঅল যেহেতু বড় মুনাফাটাই অনেক বড় হয়ে গেছে, যে বড় সিন্ডিকেটেরটা, সেই ক্ষেত্রে সে কারণে দেখা যায় যে সব মিলিয়ে কিন্তু যে প্রডিউসার সেও সুবিধাটা পাচ্ছে না, যে ক্রেতা সেও সুবিধাটা পাচ্ছে না, এবং মধ্যস্বত্বভোগী যারা তাদের হাতে চলে যাচ্ছে। এখন আমরা কিন্তু, যেটা আমি একটু আগে বললাম, যে আমরা কিন্তু উন্নত দেশগুলোতে এটা দেখি না। তো এখানে আসলে সরকারকে দেখতে হবে যে শুধু কিছু নীতি হয়তো হাতে কলমে আছে, যেমন অনেকগুলো হয়তো বাস্তবায়িত হয় না সেটা বলছি না, যেমন আমরা তো জানি যে আমাদের ফরমালিন বিরোধী অনেক ধরনের কার্যক্রম করা হচ্ছে, কিন্তু তারপরও তো আমরা মানে যেটা শুনতে পাই সবার মুখে, যে তারপর এটা কিন্তু পুরোপুরিভাবে কন্ট্রোল করা যায়নি। সেখানে একটা কথা যে ফরমালিন পরীক্ষার যন্ত্র ঠিক কি বেঠিক এটা নিয়ে বিতর্ক শেষ হয়নি। বিতর্ক আছে, এবং আবার তো আজকে তারপর খাবারের যে ভেজাল না সেটা দেখবে কি, সেটা তো সিটি কর্পোরেশন দেখার কথা। ভারতে যেটা ব্যান হয়েছে, আমাদের দেশের ব্যাপারে প্রশ্ন উঠেছে। তো এই ধরনের ইস্যুগুলো আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই যে বাজার মনিটরিং এর ব্যাপারটা, প্রাইস কন্ট্রোল, মানে এগ্রিকালচার প্রাইসিং পলিসিটা এবং এগ্রিকালচার প্রাইসিং সিস্টেমটা, এটা যদি খুব স্ট্রংলি যদি মনিটর না করা হয়, তাহলে যেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের ফুড সিকিউরিটি মোটামুটি ভাবে মিটে গেছে, সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকছি, সেটা নিলে হবে না। এখন যে মানের ব্যাপার, পুষ্টির ব্যাপার, কারণ শুধু তো ভাতে হচ্ছে না, অন্যান্য জিনিসপত্রের দিকেও তো দেখতে হবে। এই জায়গা থেকে একটা বিষয় হচ্ছে, শুধু খাদ্য দ্রব্য সবকিছু মিলে আমাদের ক্রেতাদের অনেক দিনের দাবি ছিল যে আমার ভোক্তা সংরক্ষণ অধিকার বিষয়টা এবং ভোক্তা সংরক্ষণ আইন, এবং সেটা হলো একটা সংস্থাও হলো এটার অধীনে, কিন্তু তারা কতটা কার্যকর, ভোক্তা সংরক্ষণ অধিকার আমাদের এখানে কতটা কার্যকর হচ্ছে, বা সেটা দেখার জন্য আইনটা আসলে কতটা কার্যকর। একটা আইন তো সরকার তো করেছে, অনেক দিনের দাবির মধ্যে প্রচুর আছে। আসলে আমাদের মানে আপনি যদি নরমাল, আপনি যদি আপনার বন্ধু বান্ধবের মধ্যে জিজ্ঞেস করেন যে কয়জন আইনটা সম্পর্কে জানে, আপনি দেখবেন অনেকেই জানে না। এরপরে আপনি যদি আইনটার কয়জন প্রয়োগ করতে চায়, বা কয়জন দেখলো যে না এখানে একটা ডিসক্রিপেন্সি আমি দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমি রিপোর্ট করব বা কিছু, আরো কম। সুতরাং মানে আমি যদি একজন শহরের সেটিং এই যদি আমি এই ধরনের অবস্থা দেখতে পাই, সুতরাং গ্রামে বা যারা কম শিক্ষিত বা যারা খুব মানে নিম্ন আয়ের মানুষ, তাদের ক্ষেত্রে আমি কতটা আশা করতে পারি? অধিকার সম্পর্কে তারা জানে না, অধিকার সম্পর্কে তারা জানে না, তাদের অভিযোগটা কোথায় করবেন, এবং যেখানে করার জায়গা তারাও নিষ্ক্রিয়। অভিযোগটা মানে কিছু কিছু জিনিস যেটা খাতায় কলমে থাকলে যেটা হয় যে কিছু কিছু জিনিস আছে, সুতরাং হয়তো আমি ইনফরমেশনটা প্রথম কথা হচ্ছে অনেকেই জানে না, দ্বিতীয় কথা হচ্ছে যে তারা হয়তো জানার পরও সেখানে যে উদ্যোগ নিতে খুব একটা আগ্রহী না। তার মেইন কারণটা হচ্ছে তারা হয়তো ভাবে যে উদ্যোগ নিয়ে আসলে সেরকম কোনো লাভ তাদের হবে না। তার কারণ হচ্ছে যে ওখানে যে প্রসিডিউরটা, প্রক্রিয়াগত জটিলতা আছে, এবং দেখা গেছে যে অনেকেই হয়তো ছোট একটা বিষয় নিয়ে আসলে অনেকেই হয়তো জিনিসটাকে গুরুত্বই দেবে না। তো এখন যদি গুরুত্বই না দেওয়া যায়, তারা ভাববে যে, তখন একজন সাধারণ ক্রেতা ভাববে যে আমি কেন যাব, বিড়ম্বনায় কেন যাব, এইসব বিড়ম্বনা তো আমার দরকার নেই। তো এই জিনিসটাকে আসলে মানে কিছু জিনিস আমাদের আসলে অনেক কিছুই আছে, নিয়ম নীতি। এখন এই নীতিগুলোকে এফেক্টিভ করার জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপে স্টেপে আসলে প্রপার মনিটরিং দরকার। আসলে যদি মানে প্রপার যদি মনিটরিং না হয়, যদি স্বচ্ছতা না আসে, তাহলে কিন্তু আসলে নিয়মগুলো থেকে যাবে, আইনগুলো থেকে যাবে, কিন্তু সাধারণ মানুষের, সাধারণ জনগণ। একটা বিষয় হচ্ছে যে এই যে রমজান মাস আসুক, বা এই যে কোনো উৎসব, বিশেষ করে রমজান বা কোরবানি, এই সময় তো আসলে তেল, চিনি, ডাল এগুলো নিয়ে কথা হয়, বা অন্যান্য মশলা নিয়ে কথা হয়, কিন্তু সারা বছরের এই ভাবনাটা কেন আসে না যে আমি এবার যে সমস্যাগুলোর মুখোমুখি হলাম, সুতরাং এইটা থেকে শিক্ষা নিয়ে আগামী রমজানে যেন এই সমস্যাটা না তৈরি হয়, সেই উদ্যোগটা আমাদের থাকে না কেন? এখন আপনি যদি
আজকের দিনে যে আমরা যে কথাটা বলছি মানে রমজানের প্রথম দিকে, তো সেই কথাটা যদি আপনি গত বছরের প্রথম রমজানের দিকের পুরনো পেপারে যদি দেখেন, তার আগের বছর দেখেন, একই ধরনের কথা কিন্তু সবসময় এটা বলে দশকবারই আসা হয়ে হচ্ছে। আসছে। হ্যাঁ, তো এখন কিছু কিছু পলিসি, যেমন মাঝখানে কিছু কিছু স্টেপ, যে জি। কিছু মোবাইল কোর্টের ব্যবস্থা করা আছে, কিছু মার্কেটিং মনিটরিং এর ব্যবস্থা করা আছে, সিন্ডিকেটের কিছু কন্ট্রোলের ব্যবস্থা করা হয়েছে, কিছু হয়তো হয়েছে। So, হয়তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওরকম ভয়াবহ ধরনের দামের বৃদ্ধিটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটা কাজে জি। লেগেছে, কিন্তু প্রতিবারই কিন্তু দেখা যায় যে কমার্স মিনিস্ট্রি থেকে মোটামুটি ভাবে স্ট্রং একটা রেজলিউশন আসে, স্ট্রং একটা বক্তব্য দেওয়া হয় যে দ্রব্যমূল্য নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই, কিন্তু তারপরও দেখা যায় কিন্তু দ্রব্যমূল্য নিয়ে চিন্তা করার ব্যাপার আসলে অবশ্যই মানে এসে যাচ্ছে আর কি। তবে আমাদের বাজারও একটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমার স্থানীয় উৎপাদন এবং হচ্ছে আমদানি, এবং সেই জায়গায় তো একটা আপনার কাছে মনে হয় কিনা, বা সেটা হচ্ছে যে সেখানে আমাদের একটু নজরদারির সমস্যা আছে, যে আমার এখানে স্থানীয়ভাবে উৎপাদন অনেক হয়েছে, এবার আর আমদানি না করলেও হয়, কিন্তু দেখা যাচ্ছে ওই বছর আবার আমদানি হচ্ছে, কম দামে আমদানি হচ্ছে, সেক্ষেত্রে আবার কৃষক যা উৎপাদন করলো সেটার দাম পাচ্ছে না। যে বিষয়টার উপর সবচেয়ে গুরুত্ব দেওয়ার বিষয় সেটা হচ্ছে এগ্রিকালচার প্রাইসিং পলিসি এবং এগ্রিকালচার ম্যানেজমেন্ট, মানে প্রোটেকশন অফ দ্য ফার্মার্স, এটাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। কৃষকের সুরক্ষার দিকটা দেখতে কৃষকের হবে। সুরক্ষা আমাদের একটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে কৃষকের সুরক্ষা হচ্ছে আমাদের দারিদ্র্য বিমোচনের জন্য, আমাদের ইনকাম জেনারেশন, এমপ্লয়মেন্টের জন্য, এবং আমাদের ফুড সিকিউরিটির জন্য, সমস্ত কিছু কিন্তু আমাদের কৃষকের উপরে নির্ভর করে আছে। তো এখন দেখা যাচ্ছে কি যে আমরা কিন্তু কিছুটা কিন্তু আমাদের লক্ষ্যটা কিন্তু আস্তে আস্তে কৃষি থেকে কিন্তু একটু দূরে সরে যাচ্ছে। আমরা যদি বাজেটেও দেখি জি। যে কৃষির বরাদ্দটা কিন্তু একটু মানে আমার কাছে মনে হচ্ছে একটু ডিসঅ্যাপয়েন্টিং আর কি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তো এখন মনোযোগ একটু সরে যাচ্ছে। মনোযোগ একটু সরে যাচ্ছে। অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, কারণ আমরা যদি 7% গ্রোথ চাই, আমরা যদি মধ্য মানে আয়ের ওই যে দেশে আসতে শিল্পভিত্তিক চাই, হ্যাঁ, অর্থনীতি হবে না কৃষিভিত্তিক হ্যাঁ, অর্থনীতি হবে। তো অবশ্যই এটা শিল্পভিত্তিক অর্থনীতি তো হতেই হবে। হ্যাঁ। কিন্তু যেহেতু এত, আর বিশেষ করে আমাদের 47%-এর মতো মানুষ হচ্ছে আসলে কৃষির উপরে নির্ভরশীল, তো সেক্ষেত্রে কৃষির উপর যে গুরুত্বটা, সেই গুরুত্বটা কিন্তু আরো বেশি দেওয়া দরকার। যে কারণে আপনি যেটা বলছিলেন যে এই যে ইম্পোর্ট আর এক্সপোর্টের ক্ষেত্রে একটা যে ডিসক্রিপেন্সি তৈরি হচ্ছে, তো এই ডিসক্রিপেন্সির ক্ষেত্রে তো আসলে মানে সরকারকে এবং মন্ত্রণালয়কে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে কোন কোন প্রথম কথা হচ্ছে আমাদের যে এগ্রিকালচার, এখন কিন্তু কথা হচ্ছে যে এগ্রিকালচারটা কিন্তু মোর ডাইভার্সিফাইড করতে হবে, করা শুরুও হয়েছে। হ্যাঁ, যে শুধু রাইসের ক্ষেত্রে না, বাট আমরা অন্য ধরনের পণ্য আমরা তৈরি করব এবং তৈরি করার ব্যাপারে, তো এই দিকেও কিন্তু সরকারকে একটু মনোযোগ দিতে হবে যে কৃষি ব্যবস্থাটাকে যত বেশি আমরা ডাইভার্সিফাইড করতে পারবো, সেটা কিন্তু কৃষকের জন্য কিন্তু রিস্কটাও একটু কমে যাচ্ছে, এবং তারা যদি একটু হায়ার ভ্যালু প্রোডাক্ট তৈরি করতে পারে তাহলে কিন্তু সেটা তাদের জন্য ভালো। তো এটা একটা দিক দেখার ব্যাপার আছে। আর আরেকটা দিক হচ্ছে সেক্ষেত্রে দেখতে হবে যে কোন জিনিসটা আসলে আমাদের দরকার, মানে কৃষক তৈরি করতে পারছে না এমন জিনিসই আমরা আনবো, বরং আমরা যেটা আমার এখানে স্থানীয় উৎপাদনের ঘাটতি আছে, যে পণ্যটির। এবং আমরা এখানে দেখবো যে কৃষককে আমরা কেন উৎপাদন করতে পারছে না, কেন ঘাটতি আছে, এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো উৎপাদন করতে পারে, বা কিছু ক্ষেত্রে হয়তো সেক্ষেত্রে আমাদের ট্যাক্স স্ট্রাকচার বা ঋণ দানের বিষয়গুলো সেখানে হয়তো খুব বেশি ইনসেনটিভ দিচ্ছে না, সে কারণে কৃষক হয়তো ওই পণ্যগুলো উৎপাদন করতে আগ্রহী হচ্ছে না। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে দেখার দরকার আছে যে অন্যান্য পণ্য, যে পণ্যগুলো আমরা আমদানি করছি, সেই পণ্যতে কৃষককে আগ্রহী করার জন্য সরকার কিন্তু প্রণোদনামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারে, এবং এটা হতে পারে সাবসিডির মাধ্যমে, এটা হতে পারে তার ট্যাক্সের সুবিধার মাধ্যমে, এবং ঋণ সুলভ মূল্যে ঋণ দেওয়ার মাধ্যমে, এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এগ্রিকালচার যে ইনফ্রাস্ট্রাকচার, কারণ আমাদের একটা মানে বড় কিন্তু কস্ট অফ প্রোডাকশনই কিন্তু চলে যাচ্ছে হচ্ছে আমাদের ট্রানজাকশন কস্টে। হ্যাঁ, এই যে আমাদের যানবাহন খরচ বা এগুলো, তো এই জিনিসগুলোকে যদি একটু স্ট্রিমলাইন করতে পারে এবং এই জিনিসগুলো যদি একটু উন্নতি করতে পারে, তাহলে কিন্তু আমরা কিন্তু আরো বেটার কিছু আশা করতে পারি আর কি। মানে ওই জায়গাটা আবার আসলে তাহলে যে বাজার
অবকাঠামোটি তৈরি হয়নি। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আমাদের যেটা ডিসকাশনের শুরুতে আমি একবার বলছিলাম যে কিছু ইনফ্লেশন বা কিছু মূল্যস্ফীতি তো হয়, কিন্তু আমাদের দেশের ব্যাপারটা তো আসলে একটু ডিফারেন্ট, বা ডেভেলপিং কান্ট্রি, আমাদের উন্নয়নশীল দেশের ব্যাপারগুলো একটু ডিফারেন্ট। তার কারণ হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমাদের দেশে একটা বড় অংশই কিন্তু ইনফর্মাল সেক্টর, বড় অংশই কিন্তু আসলে আমাদের যে স্ট্রাকচার্ড ইকোনমির মধ্যে পড়ছে না, ব্যক্তি উদ্যোগে, কিন্তু সে ব্যক্তি একদম উদ্যোগে। তো সুতরাং এখন আমি জিনিসের দাম বাড়লো, সুতরাং আমি তার মজুরি বাড়ার মাধ্যমে তাকে কম্পেনসেট করে দেবো, সেটা তো সেই হচ্ছে সুযোগটা না। নাই। সেই কারণেই আসলে মূল্য বৃদ্ধি নিয়ে বা মূল্যস্ফীতি নিয়ে আমরা এত বেশি চিন্তিত হয়ে পড়ি আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমি শুধু কৃষির কথা আমরা আলোচনা করছিলাম এতক্ষণ, পাশাপাশি এখন সামনে ঈদ, সেই কারণে বলি যে আমাদের অন্যান্য যে পণ্যগুলো, ধরেন যে জামা কাপড়ের কথাই বলি, সেখানে আমাদের এখানে যথেষ্ট এখন জামা কাপড়ের ক্ষেত্রে আমাদের টেক্সটাইল, কিংবা আমি যদি বুটিক শপের কথা বলি, ব্যক্তি অনেক উন্নত এবং অনেক কাজ হচ্ছে, অনেক নতুন উদ্যোক্তা এসছে, উদ্যোক্তা, কিন্তু দেখা যাচ্ছে বাইরের কাপড় ঢুকে যাচ্ছে। ঢুকার কারণে যেটা হচ্ছে যে তারা মানে মাঝখানে যে তার বিকাশটা ছিল, সেই বিকাশটা থমকে গেছে বা নিম্নমুখী। সেই জায়গাতে একটা নিয়ন্ত্রণ রাখা দরকার। হ্যাঁ, এখানে আসলে এই ব্যাপারগুলোর মধ্যে তো অনেক কিছু আছে। একটা জিনিস হচ্ছে যেমন ধরেন এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের জন্য কতটা বান্ধব, মানে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের জন্য কতটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আছে। তো সেক্ষেত্রে এখন যে আপনি যে জিনিসগুলোর কথা বলছেন, কিছু কিছু জিনিস হচ্ছে খুব ক্ষুদ্র মাপে। হ্যাঁ, তো এই যে বুটিক শপগুলো আছে, এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে যে এই বুটিক শপ হয়তো ভ্যালু অ্যাড করছে, মূল্যে যদি হয়তো একটু সংযোজন হচ্ছে, কিন্তু এখানকার যে মেটেরিয়ালগুলো, র মেটেরিয়ালগুলো কোত্থেকে আসছে, র মেটেরিয়ালগুলো যদি বাইরের থেকে আসে, তাহলে কিন্তু আসলে মূল্য আমরা কিছু অ্যাড করতে পারছি, কিন্তু আমাদের কিন্তু কস্ট অফ প্রোডাকশন কিন্তু অনেক বাইরে থেকে দিতে হচ্ছে। তো এখন এই জিনিসটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে যে আমাদের দেশের যে পণ্য বা দেশের সুতা বা দেশের কাপড়, এই জিনিসগুলোকে আরো ডেভেলপ কিভাবে করা দেখা যাচ্ছে যে যায়। আমাদের এখানে স্থানীয় কাপড় দিয়ে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তানের কাপড়ে নাকি এখন বাজার সয়লাভ হয়ে রমরমা, গেছে। হ্যাঁ, ভারতের কাপড়ে আছে, এবং সেই জায়গা থেকে আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তারা আছেন, যারা এসএমই আছেন, তারা পারছেন না। কারণ বুটিকে তো অনেকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ নিয়ে আসেন, তারা আর তাদের সঙ্গে পেরে উঠছেন না, কারণ তাদের বিনিয়োগ বড়। হ্যাঁ, এখন একটা তো হচ্ছে যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে, এখন ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে তাদেরকে, অর্থাৎ মানে এখন সুতা, রং বা কাপড় এইগুলো তৈরি করার জন্য কিছু কিন্তু প্রণোদনার ব্যাপার আছে। হ্যাঁ, এবং এই প্রণোদনাগুলো কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে হবে, কারণ আমরা শুধু বড় ইন্ডাস্ট্রির ব্যাপার যেটা আছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য যে ছোট ছোট উদ্যোক্তাদেরও কিন্তু ভূমিকা আছে। তো এবং ছোট ছোট ভূমিকাদের এক তো হচ্ছে সেটা আমাদের বিনিয়োগ বাড়াচ্ছে, অল্প হলেও বাড়াচ্ছে, স্থানীয় বিনিয়োগ বাড়াচ্ছে, তাদেরকে স্বনির্ভর করছে, সেটা আছে। প্লাস যেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, ফিনিশ প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে, সেটার ইন্টারমিডিয়েটারি গুডের জন্য আমরা যদি বাইরের দিকে যদি তাকাতে না হয়, তাহলে আমরা কিন্তু সুবিধাটা কিন্তু আমরা অনেক বেশি পাচ্ছি। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ রাখার ব্যাপার আছে। এবং এক্ষেত্রে আমার আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের বাইরে থেকে যে এই যে মানে ভীষণ ভাবে যে একটা ইম্পোর্টের ব্যাপারটা আসছে, এবং আসছে কিছুটা হয়তো সঠিক পথে আসছে, কিছুটা হয়তো সঠিক পথে আসছে না। তো এই ব্যাপারগুলো তো আসলে আমরা সবাই জানি যে বাজারে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে। যে অপ্রয়োজনীয় বলতে হচ্ছে যে যে পণ্যগুলো আমাদের এখানে খুব ভালোভাবে উৎপাদন হয়, বেশি পরিমাণ উৎপাদন হয়, মানের দিক থেকে এখন আমরা আন্তর্জাতিক মানের চেয়ে পিছিয়ে নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভালোই, সেই জাতীয় পণ্য প্রচুর আমদানি হচ্ছে। সেটাও তো একটা বাজারের ভারসাম্যটা নষ্ট করছে, এবং আরো অনেক কিছু, এটা আপনি আরো ভালো বলবেন। আসলে সে বিষয়ে যদি আমরা চিন্তা করি, এখন প্রথমত আপনি যদি একজন ভোক্তা দৃষ্টিতে তাকান, তো ভোক্তা কিন্তু সেটাই কিনতে চাইবে যেটার দামটা একটু কম এবং কোয়ালিটি একটু বেশি ভালো। তো এখন একটা বিষয় হচ্ছে যে দামটা কম রাখা যাচ্ছে কিনা। এখন দাম কম রাখার ক্ষেত্রে কিন্তু সরকারের ভূমিকা এখানে কিন্তু একেবারেই সরকারের ভূমিকা, কারণ সরকার কিন্তু এটা করের মাধ্যমে, ইম্পোর্ট ডিউটির মাধ্যমে সে কিন্তু এই দামটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, যাতে করে আমাদের দেশে যে পণ্য, সেই পণ্য যাতে যারা প্রস্তুত করছে তারা যাতে সুবিধাটা পায়। তো এটা হচ্ছে একটা বিষয়। এটার সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটির ক্ষেত্রে যেটা ইস্যু, একটু আগে যেটা আমরা কাপড়ের কথা বলছিলাম, তো সেই কাপড়ের মতো জিনিসের ক্ষেত্রে যদি আমাদের কোয়ালিটি মেনটেন করতে হয়, তাহলে ওই যেটা আমি বললাম যে সুতা বা কাপড়, এই জিনিসগুলো, ভালো সুতা বা ভালো কাপড় তৈরি করার ক্ষেত্রে কি কি সমস্যা আছে,
এখানে কি কোনো উদ্যোক্তাদের সমস্যা আছে? উদ্যোক্তাদের সমস্যা থাকলে সেই সমস্যার জন্য সরকারকে কিন্তু ক্ষুদ্র ঋণ বা এই ধরনের কোনো উদ্যোগের মাধ্যমে তাদের সমস্যাগুলো কিন্তু দূর করার চেষ্টা করতে হবে। তো এটা হচ্ছে আমার কোয়ালিটি এবং প্রাইস দুটাকে চিন্তা করেই কিন্তু একজন সামঞ্জস্য রক্ষা করে। তো এটা হচ্ছে আমি যদি ভোক্তার দিক দিয়ে আমি বলি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আপনি বললেন, যেটা অবশ্যই এই ব্যাপারটাও লক্ষ্য করার বিষয়, যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখে হচ্ছে যে একই জিনিস যেটা আমাদের দেশে তৈরি হচ্ছে কোয়ালিটির, মানে যেমন মিনারেল ওয়াটারের মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? তো মিনারেল ওয়াটারের বোতল, সেটা যদি আপনার আমাদের দেশেও প্রচুর কোম্পানি আছে, ভালোই, মানে সেরকম কোনো সমস্যা শোনা যায়নি। কিন্তু আবার দেখা যাচ্ছে মিনারেল ওয়াটারের বোতল আমরা যদি দেখি অন্য জায়গা থেকে আছে, এটা হচ্ছে একেবারে অপ্রয়োজনীয় একটা আমদানি, এটা কিন্তু আমাদের কোনো দরকার নাই। এবং বিস্কিট, এই ধরনের কিছু বিভিন্ন নাটস এবং ফ্রুট সামগ্রী যেগুলো আছে, তো এই জিনিসগুলো আনার মাধ্যমে যেটা হচ্ছে কি আমাদের, তার মানে আমাদের উদ্যোক্তাদের কিন্তু অনেক বেশি কম্পিট করতে হচ্ছে, এবং তাদের প্রতিযোগিতায় থাকতে হওয়ার কারণে তাদের হয়তো প্রাইসের ক্ষেত্রেও তাদেরকে একটা মানে যে ভাবনাটা মাথায় রাখতে হচ্ছে, এবং তাদের কোয়ালিটির ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে, যেটা বললাম কোয়ালিটির কোনো ব্যাপার নেই, আচার বিস্কিট এগুলোর ক্ষেত্রে খুব বেশি তফাৎ হয় না। আর মোড়কটাও ভালো। হ্যাঁ, অবশ্যই আমাদের মোড়কটাও ভালো। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে এখানে আমার আরেকটা জিনিস মনে হয়, এটা একেবারে এটার একটু বাইরেই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্টেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, তো এখানে আমার মনে হয় যে আমাদের দেশের পণ্যের যে অ্যাডভার্টাইজমেন্ট বা যে বিজ্ঞাপনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্য দেশের বিজ্ঞাপনের সাথে এক ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে এই অনেক বেশি চাকচিক্যপূর্ণ বিজ্ঞাপনের কারণে হয়তো দেখা যাচ্ছে আপনি প্রোডাক্ট হিসেবে কম্পেয়ার করলে তেমন কিছুই না, কিন্তু যদি দেখা যায় বিজ্ঞাপনের কারণেই হয়তো অ্যাট্রাক্টেড হচ্ছে ভোক্তা বেশি। আর আরেকটা ব্যাপার তো অবশ্যই যে ওই যেটা আমি বললাম যে পানির মতো জিনিসের ক্ষেত্রে এগুলো আসলে কেন আসে, এখানে আসলে সরকারকে খুব কঠোরভাবে এটা দেখতে হবে যে আমাদের যে ভোক্তারা আছে, সেই ভোক্তারা শুধু উদ্যোক্তা যাদের আছে তাদের ইন্টারেস্টটা কিন্তু রক্ষা করতে হবে, এবং তাদের ইন্টারেস্ট রক্ষার ক্ষেত্রে যেগুলো আমাদের দরকার নেই এবং যেগুলো আমরাই তৈরি করতে পারছি সেগুলো কিন্তু ক্রেতার স্বার্থ আছে, তারপর হচ্ছে আমাদের এখানে যে উদ্যোক্তা আছে আমাদের তাদেরকে তো এক ধরনের সুরক্ষা দিতে হবে, এবং সেই জায়গা দিতে যে বিজ্ঞাপনের বিষয়টা এনেছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে এই জায়গাও তো সরকার একটা নীতিমালা করা উচিত যে আমার তৈরি পণ্যকে ছাপিয়ে যাবে এরকম। মুক্তবাজার অর্থনীতি দিয়ে অনেক কিছু, এই কথা বলার কিছু পার পেয়ে যাওয়া সম্ভব, কিন্তু তারপরে তো নিজের উদ্যোক্তা নিজের বিনিয়োগকে তো আসলে সংরক্ষণ করতে হবে, সেখানে প্রণোদনা দিতে হবে, সেই জায়গাও মনে একটা নজর দেওয়া উচিত। আমরা দেখি একই পণ্যের দুই রকম বিজ্ঞাপন, একটা হয়তো খুব আন্তর্জাতিক বাজার থেকে তৈরি করে আনা একটা বিজ্ঞাপন, আমার স্থানীয় উদ্যোক্তা তো ওইরকম বিজ্ঞাপন তৈরি করতে পারেনি, কিন্তু তার পণ্যটা ভালো, কিন্তু ওইখানে একটা ছল চাতুরির মধ্যে আমার পণ্যটা অবশ্যই। ভোক্তা তো আসলে মানে ভোক্তাদেরকে তো আসলে মানে যেগুলো হচ্ছে একেবারে নেসেসারি কমোডিটি, আর ভোক্তা তো সবসময় সংশয় থাকে, হ্যাঁ সেটা ঠিক বুঝতে পারে না। মানে আমি বাজারে গিয়ে একটা টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম খুব চাকচিক্যপূর্ণ, তো আমি যে চাকচিক্যপূর্ণ মোড়ক আমি কিনে নিলাম, কিন্তু আমি যদি জিনিসটার দাম হয়তো বেশি দাম দিয়ে কিনে নিলাম, কিন্তু যে বেশি দামটা আমি দিচ্ছি যে বিদেশি ভেবে চাকচিক্যপূর্ণ মোড়ক আছে, চাকচিক্যপূর্ণ বিজ্ঞাপন আছে, কিন্তু আসলে আমি ওই একই জিনিস হয়তো আরো কম দামে আমি দেশি জিনিসটা কিনতে পারতাম। আমরা শুরু করেছিলাম যে ক্রেতাদের কথা বলে যে ক্রেতারাই বাড়িয়ে দেয় উস্কে দেয়, সেই জায়গা থেকে আমরা যে ক্রেতাদের মানসিকতার কিন্তু একটা বিষয় আছে, যে দেখা যাচ্ছে যে সাবানটি, যে হ্যান্ড ওয়াশ বা আরো যা যা আছে, আরো পণ্যের কথা আমি বলতেই পারবো, সেগুলো হয়তো বাংলাদেশি তৈরি হচ্ছে, বাংলাদেশের খুব ভালো প্রতিষ্ঠান থেকে তৈরি হচ্ছে, কোম্পানি থেকে তৈরি হচ্ছে, কিন্তু তার একটা এই যে না এগুলো না আমি একটা ব্র্যান্ড বা একটা বিদেশি কোম্পানি থেকে, তার একটা মানসিক মানে শান্তির জায়গা যে আমি তো বাইরে কিনলাম, এই জায়গা থেকে তো ক্রেতাকে বেরোতে হবে। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা সরকার বা বিভিন্ন নীতিমালার উপর দায় দিয়ে তো লাভ নেই। হ্যাঁ, অবশ্যই। এখন এই ক্ষেত্রে একটা ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের যেমন আপনি যেটা আমি বললাম যে বিজ্ঞাপনের ব্যাপারটা, হ্যাঁ, তো এই বিজ্ঞাপনের ব্যাপারটা তো আবার সরকার নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, তো এই বিজ্ঞাপনটা কিন্তু আমার মনে হয় মানে আমাদের দেশে এখন তো আসলে সবারই টেলিভিশন আছে, নিয়ন্ত্রণ হচ্ছে না, বেসরকারি টেলিভিশনে বিজ্ঞাপন সরকার নিয়ন্ত্রণ করে না। এই ক্ষেত্রে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সেন্ট্রালাইজড কোনো যদি রুলস বা ল বাংলাদেশ টেলিভিশনেরটা হয়, বাকিটা এটা যদি
যদি করা যেত বা এক্ষেত্রে যদি কিছু হস্তক্ষেপ করা যেত, আমার মনে হয় এটা কিন্তু একটা মানে লং রান, কিন্তু খুব ছোট ছোট হলে প্রত্যেকের ক্ষেত্রে যদি আমি ছোট ছোট এফেক্ট গুলো চিন্তা করি, আমি সমষ্টিগতভাবে কিন্তু একটা বড় ধরনের এফেক্টেরই এখানে একটা ব্যাপার আছে। তো এই জিনিসগুলো কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে। আর মানে ভোক্তার ক্ষেত্রে ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা মানুষই আর হচ্ছে কি ওই যেটা হচ্ছে যে যেটাতে আমাদের স্যাটিসফ্যাকশন, যেটাকে আমরা উপযোগ বলি, তো যেটাতে আমাদের স্যাটিসফ্যাকশন বেশি সেটা আমরা দেই, উপযোগকে উস্কে দেয়, উপযোগকে উস্কে দেয়। সুতরাং এটা আমাদের একটা হচ্ছে জিনিসটার দাম কম কিনা এবং জিনিসটার কোয়ালিটি ভালো কিনা। এখন কোয়ালিটির যে প্রশ্নটা, দামটা হয়তো খুব দেখা যাচ্ছে, এবং দামের ক্ষেত্রেও যে সরকারের ভূমিকা, যে দাম বিভিন্ন করের মাধ্যমে দামটাকে কিন্তু প্রোটেক্ট করতে পারে, এভাবে কিন্তু উদ্যোক্তাকে প্রোটেক্ট করতে পারে। কিন্তু যে কোয়ালিটির ব্যাপারটা আমরা যখন বলছি, জিনিসটার ভ্যালুর ব্যাপারটা, তখন কিন্তু যে ইস্যুগুলো চলে আসে, তখন কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু ওই ছলচাতুরির ব্যাপারটা চলে আসে। এবং একটা বিষয় হচ্ছে ভোক্তা তো একটা বড় মানে পৃষ্ঠপোষক। ভোক্তা যদি চিন্তা করে যে আমি এই ছলচাতুরির মধ্যে পড়বো না, আমি আমার দেশি বিস্কিটই খাবো, আমার দেশি চকলেটই খাবো, দেশি পানিটা, আপনি পানির কথা বলছিলেন, পানিটাই খাবো, তাহলে তো ওই বিজ্ঞাপন, এটা আরেক ধরনের কিন্তু সুরক্ষা। ক্রেতার দিক থেকেও একটা আমাদের বিনিয়োগকারীদের, উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার বিষয় আছে কিন্তু অবশ্যই মানসিক ভাবে। এটা আসলে অনেকের সঙ্গে কথা বললেই, বা আমরা অনেক সময় দেখি যে আমরা চিন্তা করি যে আচ্ছা দোকানে গেলে দুটা একই ধরনের জিনিস দেখা যাচ্ছে না, আমি আমার কোম্পানির মির্জাপুর চাটাই আমি নিলাম আর কি। হ্যাঁ, তখন এইভাবে যদি আসলে আমরা সবাই চিন্তা করতে থাকি, তাহলে এটা আর কি একটা অনেকে আবার মনে ঘুরে ঘুরে দেখে এটা বিদেশি না দেশি, বিদেশি হলে নিচ্ছে এরকম। সুতরাং এই জায়গাটা মানসিক, ক্রেতার মানসিক মানসিকতার ব্যাপার। কারণ আমরা তো আসলে ব্যাপার হচ্ছে কি, আমাদের তো আসলে একটা মাইন্ডসেট আছে যে বাইরের যেটা, বিদেশি যেটা, সেটাই ভালো। এই মাইন্ডসেটটাকে তো আমাদের বের হয়ে আসতে হবে যে আমাদের বাজার এখন একটা অস্থির আছে। আমরা এখনো একটা হচ্ছে ক্রেতা তৈরি হয়নি, মানে সচেতন ক্রেতার একটা আমরা এখনো তৈরি হতে পারি। আমরা ভোক্তা অধিকার কি সেটা ক্রেতা জানে না, সেই জায়গায় ক্রেতা একটা সংসমত আছে। এবং বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের যে পদ্ধতিগুলো আছে সেটা একটু অগোছালো, সেই জায়গা তো এফেক্টিভ হচ্ছে না। এবং এখানে হিসেব কষানোর বিষয় আছে যে আমি কি আমদানি করব, কতটুকু আমদানি করব, পরিমাণগতভাবে কতটুকু আমদানি করব, সেই জিনিসগুলি আসলে সবকিছু মিলে একটা গোলমেলে অবস্থা বাজারে আছে। কারণ আমাদের যেখানে কিছু কিছু জিনিস, যেমন আমদানির কথা যখন বলছি, তখন যেটা আপনি বলছিলেন যে অপ্রয়োজনীয় আমদানি, তো অপ্রয়োজনীয় আমদানিটা কিন্তু কন্ট্রোল করা সহজ, কারণ সেখানে যদি ট্যাক্স মাধ্যমে কিন্তু এটাকে কন্ট্রোল করা খুবই সহজ। সুতরাং এই জিনিসগুলো, সেটা তো আমাদের বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে একটা প্রভাব ফেলে, তাই না? যে আমি খামাখায়, মানে আমার এখানে খেলনা তৈরি হচ্ছে, কেন খেলনা আনতে যাবো? খেলনা না এনে আমি অন্য আমার যেটা খুব জরুরি বিষয়, তো জ্বালানি তেল আনলাম, মশলা আনলাম, যেগুলো আমার দরকার সেটা আনলাম। যাই হোক, আজকে বাজার নিয়ে আপাতত, বাজারের ফর্দ নিয়ে আলোচনা আপাতত এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপে আমাদের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। সবাই সুন্দর থাকবেন।